স্যার কি যে করি, এই যে বিসিএস পরীক্ষার জন্য এত এত বাংলা পরিভাষা বাগধারা সব মুখস্থ করতে গিয়ে তো আমার মাথাটাই নষ্ট হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এত কিছু মনে রাখা সম্ভবই না। তাহলে আসল কথাটা কি? মানে কোনো সহজ রাস্তা কি আছে? এত বড় সিলেবাস মাথা খারাপ না করে এই হাজার হাজার শব্দ কিভাবে আয়ত্ত করা যায়? অবশ্যই আছে। আর আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। আমরা শুধু তোতাপাখির মতো মুখস্থ করার বাইরে যাব, এমন কিছু কৌশল নিয়ে কথা বলবো যা তোমাকে এই বিশাল সিলেবাসটা সহজে আয়ত্ত করতে সাহায্য করবে। দেখবে অতটা কঠিনও না। আচ্ছা, তাহলে চলো শুরু করি। দেখো, প্রথম কাজটাই হলো পরিভাষা আর বাগধারার মধ্যে আসল তফাৎটা বোঝা। খুব সহজ। পরিভাষা হলো, বলতে পারো, একটা শব্দের একদম সোজাসাপটা বাংলা। যেমন ধরো, অ্যাকনলেজমেন্ট মানে প্রাপ্তি স্বীকার, একদম সরাসরি। কিন্তু বাগধারা, ওটা হলো খেলার মতো, অক্কা পাওয়া। এই কথাটার আক্ষরিক কোনো মানে হয়? হয় না, কিন্তু এর একটা বিশেষ অর্থ আছে, মৃত্যু। এই ছোট্ট পার্থক্যটা যদি মাথায় ঢুকে যায়, তাহলেই দেখবে অর্ধেক কাজ শেষ। মেন্টার, আজকে আমরা কিন্তু একটা পুরো পরিকল্পনা নিয়ে এগোব। প্রথমে দেখব কোন শব্দগুলো পরীক্ষায় বারবার আসে। এরপর পরিভাষাগুলোকে সেক্টর অনুযায়ী গ্রুপ করে ফেলব। তারপর আসছে বাগধারার জন্য আমার সবচেয়ে পছন্দের কৌশলটা, সমার্থক শব্দের কৌশল। আর শেষে পরীক্ষার কমন ফাঁদগুলো কিভাবে এড়াতে হয় সেটাও দেখব। সবশেষে পুরো বিষয়টা একবার ঝালিয়ে নেব। এই যে চলে এলাম আমাদের প্রথম কৌশলে। দেখো, হাজার হাজার শব্দ যদি তুমি একটার পর একটা মুখস্থ করতে চাও, তাহলে তো মাথায় জগা খিচুড়ি পাকিয়ে যাবে। তাই সবচেয়ে সহজ আর কার্যকর উপায় হল শব্দগুলোকে বিষয় অনুযায়ী গ্রুপে ভাগ করে ফেলা। এতে কি হয় জানো, আমাদের মস্তিষ্ক খুব সহজে একটার সাথে আরেকটার সংযোগ খুঁজে পায়, মনে রাখাও সহজ হয়। যেমন ধরো, এই শব্দগুলো অ্যাকনলেজমেন্ট, গেজেট, অর্ডিন্যান্স, কোয়ারাম, এই সবগুলোই কিন্তু প্রশাসনিক কাজের সাথে জড়িত। তো যখন তুমি এই সম্পর্কিত শব্দগুলোকে একসাথে পড়বে, তোমার ব্রেন ওগুলোকে একটা টিম হিসেবে মনে রাখবে। আলাদা আলাদা করে মুখস্থ করার ঝামেলার চেয়ে এটা অনেক বেশি সহজ আর কার্যকর। স্যার, এখানে আমার একটা প্রশ্ন আছে। অ্যাফিডেভিট মানে তো আমরা শপথপত্রও বলি, কিন্তু পরীক্ষার খাতায় হলফনামাকেই কেন সঠিক ধরা হয়? খুব ভালো একটা প্রশ্ন করেছ। আর এখানে কিন্তু কৌশলের আসল মজাটা। দেখো, শপথপত্র শব্দটা ভুল না, কিন্তু বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা একাডেমি যেটাকে আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক শব্দ হিসেবে ঠিক করে দিয়েছে সেটাই ব্যবহার করতে হবে। আর সেই কারণেই অ্যাফিডেভিটের জন্য সবচেয়ে সঠিক আর প্রাতিষ্ঠানিক পরিভাষা হল হলফনামা। চলো এবার অর্থনীতির দিকে যাই। এই শব্দগুলো তো পরীক্ষায় প্রায়ই আসে। যেমন সাবসিডি মানে ভর্তুকি, অডিট হলো নিরীক্ষা, মর্টগেজ মানে বন্ধক, আর ইনভয়েস হলো চালান। খেয়াল করে দেখো, সবগুলোই কিন্তু টাকা পয়সা আর ব্যবসা নিয়ে। তো এইভাবে গ্রুপ করে পড়লে দেখবে একটা গ্রুপের 4টা শব্দই একবারে মনে থাকছে। একই কৌশল আমরা বিজ্ঞানের বেলাতেও কাজে লাগাতে পারি। যেমন ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষণ, হাইপোথেসিস মানে প্রকল্প, গ্যালাক্সি বা ছায়াপথ, আর ইকুয়েটর বা বিষুবরেখা, সবগুলোই বিজ্ঞানের টার্ম। তো মূল কথাটা কি দাঁড়ালো? বিচ্ছিন্নভাবে পড়া যাবে না, প্রাসঙ্গিক গ্রুপ বানিয়ে পড়তে হবে। মনে রাখার জন্য এর চেয়ে সহজ পথ আর নেই। আচ্ছা, পরিভাষা তো বোঝা গেল। এবার চলো বাগধারার জগতে যাই। বাগধারা মনে রাখার জন্য একটা দারুণ শক্তিশালী কৌশল আছে, যেটা পরীক্ষার হলে তোমাকে অন্যদের থেকে অনেকখানি এগিয়ে দেবে। আমি এটাকে বলি সমার্থক শব্দের কৌশল। তো তোমার জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ শুনে দিই। আমি তোমাকে কিছু বাগধারা দেখাবো, আর তুমি শুধু বলবে ওগুলোর মধ্যে কমন অর্থটা কি। রেডি? অক্কা পাওয়া, পটল তোলা, আরে এই সবগুলো দিয়ে তো মৃত্যুই বোঝায়। একদম ধরে ফেলেছ। এটাই হলো সমার্থক শব্দের কৌশল। দেখো, 4টা আলাদা বাগধারা, কিন্তু মানে একটাই। যখন তুমি এভাবে পড়বে, তখন একটা শিখলেই বাকিগুলো মাথায় চলে আসবে। পরীক্ষার জন্য এটা দারুণ একটা পদ্ধতি। বাহ, দারুণ! তাহলে চলো আরেকটা চ্যালেঞ্জ হয়ে যাক। এবারে থিমটা একটু অন্যরকম। এমন কিছু বাগধারা আছে যেগুলোর মানে হলো অসম্ভব বস্তু, মানে যা বাস্তবে হতেই পারে না। চেষ্টা করবে নাকি? এই যে দেখো, আকাশকুসুম, কাঁঠালের আমসত্ত্ব, সোনার পাথর বাটি, ঘোড়ার ডিম, কি মজার না? এগুলোর কোনোটাই তো আসলে হয় না, কিন্তু ভাবার্থে এরা সবাই একটাই জিনিস বোঝাচ্ছে, অসম্ভব বস্তু। এখান থেকেই বোঝা যায় বাগধারার আসল মজাটা এর ভেতরের অর্থে, বাইরের কথায় নয়। এবার এই স্লাইডটা খুব খুব মনোযোগ দিয়ে দেখো।
এটা পরীক্ষার জন্য বলতে পারো একটা গোল্ড মাইন। এখানে আমি কয়েকটা কমন থিমের উপর ভিত্তি করে সমার্থক বাগধারার সেট বানিয়ে দিয়েছি, যেমন মৃত্যু, অসম্ভব বস্তু, চাটুকার, ভণ্ড, এই সবগুলো থেকেই প্রশ্ন আসে। বিসিএস পরীক্ষায় তো প্রায় সরাসরি প্রশ্ন করে নিচের কোন দুটো বাগধারার অর্থ একই। এই চারটা যদি তোমার মাথায় থাকে তাহলে ওই প্রশ্নের উত্তর দেওয়া তোমার জন্য একদম সহজ হয়ে যাবে। আচ্ছা, কৌশল তো শেখা হলো, কিন্তু পরীক্ষকরাও তো কম চালাক না। তারা কিন্তু প্রশ্নপত্রে কিছু ফাঁদ পেতে রাখেন। চলো এবার দেখি সেই ফাঁদগুলো কি আর কিভাবে সেগুলো এড়িয়ে যেতে হবে। মেন্টর, ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে বড় আর কমন ফাঁদ হল বাগধারার আক্ষরিক অর্থ। প্রশ্ন যারা করেন তারা খুব ভালো করেই জানেন যে অনেকেই এই ভুলটা করবে, তাই তারা ইচ্ছে করেই অপশানে আক্ষরিক অর্থটা দিয়ে রাখে যাতে তুমি বিভ্রান্ত হও। এই উদাহরণটা দেখো, এটা একটা ক্লাসিক ট্র্যাপ। অপশানে দিয়ে দেবে পটল তোলা মানে ক্ষেত থেকে সবজি তোলা। যারা বাগধারার আসল অর্থটা জানে না তারা কিন্তু সহজেই এই ফাঁদে পা দিয়ে ফেলবে। ও, এখন বুঝতে পারছি। তার মানে এটা ইচ্ছে করেই দেয়া হয়, শুধু এটা দেখার জন্য যে কি আক্ষরিক অর্থ আর ভাবার্থের পার্থক্যটা বোঝে। একদম ঠিক। ৩৩তম বিসিএস পরীক্ষায় হুবহু এই প্রশ্নটাই এসেছিল। তাই একটা সহজ নিয়ম মনে রাখো, বাগধারার প্রশ্নে যখনই আক্ষরিক অর্থ দেখবে ধরে নেবে ওটা একটা ফাঁদ এবং ভুল উত্তর। আর এই ফাঁদ কিন্তু শুধু বাগধারার জন্য না, পরিভাষার ক্ষেত্রেও থাকে। যেমন আমরা একটু আগেই কথা বলছিলাম অ্যাফিডেভিট নিয়ে। অপশানে হলফনামা আর শপথপত্র দুটোই থাকতে পারে। তোমাকে শুধু মনে রাখতে হবে প্রাতিষ্ঠানিক বা অফিসিয়াল শব্দটাই হবে সঠিক উত্তর। তাহলে আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। চলো পুরো কৌশলটা আরেকবার এক নজরে দেখে নিই, যাতে তোমার প্রস্তুতি নিতে সুবিধা হয়। মেন্টর, সফল হতে চাইলে তোমার পড়ার কৌশল হবে এই ৩ ধাপের। ১. পরিভাষাগুলোকে সেক্টর অনুযায়ী গ্রুপ করে পড়ো। ২. বাগধারার জন্য সমার্থক শব্দের সেট বানিয়ে আয়ত্ত করো। আর ৩. প্রশ্নপত্রে আক্ষরিক অর্থের ফাঁদ দেখলেই সাবধান হয়ে যাও। বিশ্বাস করো, এই ৩টা কৌশলই তোমাকে অন্যদের থেকে অনেকখানি এগিয়ে রাখবে। বাহ স্যার, এখন পুরো বিষয়টা অনেক বেশি পরিষ্কার আর গোছানো লাগছে। মনে হচ্ছে এবার পারব। দারুণ, এই আত্মবিশ্বাসটাই দরকার। তাহলে এখন কাজ শুরু করার পালা তোমার। এই কৌশলগুলো কাজে লাগিয়ে আজ থেকেই পড়া শুরু করে দাও। আর নিজেকে প্রশ্ন করো, কোন সমার্থক গ্রুপটা দিয়ে শুরু করবে? মৃত্যু, অসম্ভব বস্তু নাকি চাটুকার? যে কোনো একটা গ্রুপ বেছে নাও আর নেমে পড়ো।